প্রাণেশা ঠোঁট বাচ্চা নয় সুফিয়ানের গলা জড়িয়ে কোলে বসলো। সুফিয়ান দুই হাতে জাপটে ছোট পাখির মতো। কিছুক্ষণের মধ্যেই কান্না থামিয়ে সোজা হয়ে বসলো প্রাণেশা। সুফিয়ানকে অবাক করে আদুরে বিড়াল ছানার মতো মাথা গুজে শুয়ে পড়ে সুফিয়ানের কোলের ওপর। সুফিয়ান সযত্নে হাত বুলিয়ে দেয় মাথায়। প্রাণেশা স্বাভাবিক ভঙ্গিতে বলল, ফ্রেশ হননি? সুফিয়ান বুঝতে পারল প্রাণেশা কথা এড়িয়ে যাচ্ছে, পুরনো কোনো কথা আর মনে করিয়ে দিতে চাইল না। তাই সেও স্বাভাবিকভাবে বলল, না মাত্র এলাম। এই শীতে এভাবে বসে আছো কেন? প্রাণেশা প্রসঙ্গ পাল্টিয়ে বলল, আর কিছু বললেন না তো? কিসের ব্যাপারে? বালি? সব যদি বলেই দেই তাহলে গিয়ে কি লাভ? কালই সব দেখো। প্রাণেশা লাফিয়ে উঠল, বাচ্চাদের মতন তালি দিয়ে বলল, সত্যি? কাল কখন যাব? সকাল সকাল 7টায় রওনা হব। বালিতে গেলে পাসপোর্টের কোনো ঝামেলা নেই, যত আগে বুকিং দেওয়া যায় তত ভালো। যদিও আমি মাত্র 2 দিন আগেই দিয়েছি। আমরা সিঙ্গাপুরে ট্রানজিটে যাব, বাংলাদেশ থেকে সরাসরি বালির কোনো ফ্লাইট নেই। তাই প্রাণেশা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, কাল সকালে গেলে তো অনেক কাজ বাকি। আমি তাহলে কি ব্যাগ গুছিয়ে নেই? হ্যাঁ যাও, আমি ফ্রেশ হয়ে এসে হেল্প করছি। প্রাণেশা লাফিয়ে চলে যাচ্ছিল, কি মনে করে যেন পিছিয়ে এসে বলল, শুনুন। সুফিয়ান সামনে তাকিয়ে দেখতেই প্রাণেশা ফট করে গালে চুমু খেয়ে থ্যাঙ্কস ইউ বলে এক দৌড়ে চলে গেল। সুফিয়ান হা করে তাকিয়ে গালে হাত দিয়ে হেসে উঠল, অস্ফুট স্বরে বলল, আমার পাগলি। সবার কাছে থেকে বিদায় নিয়ে সকাল 7টায় রওনা হলো সুফিয়ান ও প্রাণেশা। ঘুরতে যাওয়ার আগে দিন রাতে কখনোই প্রাণেশার ঘুম আসে না। 2টার দিকে সুফিয়ান বউকে ঘুম পাড়িয়েছে। 7টায় সুফিয়ানের সঙ্গে রওনা দিল প্রাণেশা, উদ্দেশ্য বালি। সিঙ্গাপুর ট্রানজিটে 4 ঘন্টার ফ্লাইট শেষ করে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছলো। টানা 10 ঘন্টার ট্রানজিট শেষে প্রায় 3.5 ঘন্টা ওড়ার পর দুজন বালি পৌঁছে গেল। প্রাণেশার মাঝে তেমন ক্লান্তি নেই বললেই চলে। সবকিছু তার কাছে স্বপ্ন মনে হচ্ছে। গায়ে একটা লং টপস আর জিন্স, গলায় স্কার্ফ, চুল পনিটেইল করে বাঁধা, সব মিলিয়ে বয়স কম মনে হচ্ছে। 17-18 মেয়ে মনে হয় দেখতে। সুফিয়ান হাসলো নিজ মনেই। সুফিয়ানের গায়ে কোট প্যান্ট, কিছুটা সামনে একজন লোক দাঁড়ানো হোটেলে নেওয়ার জন্য, তাই 2-3 মিনিট হেঁটে চলে যেতে হবে। প্রাণেশা হাঁটতে হাঁটতে বেখেয়ালি ভাবে সুফিয়ানের হাত জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত হয়ে বলল, বালি সম্পর্কে কিছু বলুন না। সুফিয়ান হেসে বলল, এতক্ষণ যে ধৈর্য ধরে চুপ হয়ে আছো এতে অবাক আমি। প্রাণেশা সরু চোখে তাকিয়ে বলল, আপনি কি আমায় বাচাল বলতে চাইছেন? সুফিয়ান হাসি আটকে বলল, কি বলো প্রাণ, তুমি আর বাচাল দুইটাই তো প্রান্তের বস্তু। প্রাণেশা বুঝতে পারলো সুফিয়ান তার সাথে মজা নিচ্ছে। সুফিয়ানের হাত ছেড়ে দূরে গিয়ে হাঁটতে শুরু করলো। গাল ফুলিয়ে বিড়বিড় করে বলল, বদলোক, কাল থেকে বারবার জিজ্ঞেস করছি বলে ভাব বেড়ে গেছে, আর জিজ্ঞেসই করব না। সুফিয়ান হেসে প্রাণেশার বাহু এক হাতে জড়িয়ে গা ঘেঁষে হাঁটতে হাঁটতে বলল, সরি শোনো, বালি ইন্দোনেশিয়ার একটি দ্বীপ এলাকা ও প্রদেশ। জাভা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার 33তম প্রদেশ। আর আগে বলেছিলাম যে বালিকে পৃথিবীর অন্তিম স্বর্গদান বা লাস্ট প্যারাডাইস অন আর্থ বলা হয়। অন্তিম স্বর্গদান কেন বলা হয়? পৃথিবীতে তো আরো বহু সুন্দর জায়গা আছে যেখানে মানুষের দেওয়া নাম এটি। জনসংখ্যায় হিন্দুদের বাস বেশি। হিন্দু 83.5, মুসলিম 13.4, খ্রিস্টান 2.5, বৌদ্ধ 0.5। প্রাণেশা আরো প্রশ্ন করতে নিয়েছিল, কিন্তু গাড়ির কাছে এসে পড়ায় আর কিছুই বলার সুযোগ পেল না। গাড়ির কাছাকাছি আসার পর পেছনে আরেকটা গাড়ি থেকে 2 জন কালো পোশাকধারী ব্যক্তি নেমে এলো। প্রাণেশা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এরা কারা? সুফিয়ান ট্রলিগুলো তাদের এগিয়ে দিতে দিতে বলল, আমাদের বডিগার্ডস। মানে আমাদের আবার বডিগার্ড লাগবে কেন? এত কথা না বলে ওঠো। অবাকভাবে কাটিয়ে ওঠার আগে সুফিয়ান প্রাণেশাকে গাড়িতে উঠিয়ে দিল। প্রাণেশা চুপচাপ বসে গাড়িতে মাথা এলিয়ে দিল। গাড়ি চলতে শুরু করলেই প্রাণেশা বাহিরের পরিবেশ উপভোগ করতে থাকলো। সুফিয়ান প্রাণেশার এক হাত মুঠি বদ্ধ করে নিজেও চুপ করে রইল। কিছুক্ষণ পরেই হোটেলের সামনে গাড়ি থামালো। এত বড় হোটেল দেখে একই সাথে অবাক আর পুলকিত হয়ে উঠল প্রাণেশা। সুফিয়ান সানগ্লাস পরে
গাড়ি বাহিরে আসতে প্রাণেশা লাফ দিয়ে সুফিয়ানকে জড়িয়ে ধরল, উৎকণ্ঠার সঙ্গে বলল, থ্যাংক ইউ সো মাচ। সুফিয়ান মৃদু হেসে প্রাণেশার মাথায় হাত বুলিয়ে দিতেই প্রাণেশা ছেড়ে দিল। প্রাণেশার হাত ধরে সামনে এগোতেই হুড়মুড়িয়ে একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে গেল, নাক মুখে একরাশ ভয়ের রেখা। সুফিয়ানের সামনে দাঁড়িয়ে লোকটার যে হাঁটু কাঁপছে তা ভালোই বুঝলো প্রাণেশা। সুফিয়ানকে হালকা হাতে ধাক্কা দিয়ে বলল, এই লোকের কি হাঁটু কাঁপা রোগ আছে? সুফিয়ান হেসে বলল, হ্যাঁ প্রাণ, তবে সব সময় না, ব্যক্তিভেদে এই রোগের দেখা মিলে। প্রাণেশা ভুরু কুঁচকে বলল, বড়ই অদ্ভুত রোগ। লোকটি ভীষণ ভীতু, তা বোঝাই যায়। টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে হাত পেছনে রেখে কাঁপতে কাঁপতে বলল, গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। সুফিয়ান ঠোঁট চেপে হেসে বলল, মিস্টার তনিম, আপনার এই ভীরু স্বভাব বদলান, আপনাকে মেরে তো ফেলছি না। তনিম জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে মনে মনে বলল, সেটাও বা অসম্ভব কি? আপনাকে দেখে তো হিংসারাও মূত্রত্যাগ করে যাবে, কিন্তু মুখ। জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, কি যে বলেন স্যার, সবকিছু রেডি আছে। আপনার আর ম্যামের জন্য হোটেলের সবচেয়ে বড় রুমটা বুক করা হয়েছে, আসুন স্যার। সুফিয়ান প্রাণেশার হাত এখনই ধরেই আছে। প্রাণেশা এবার এহান কাণ্ডে বেশ হকচকিয়ে গেছে। পেছনে দাঁড়িয়ে থাকা তিনজন মোটা তাজা বডিগার্ডরাও এই ঠান্ডায় ঘেমে ভিজে উঠছে। এরকম হওয়ার কারণ কিছুতেই বের করতে পারলো না সে, কিন্তু সন্দেহ রয়ে গেল। সুফিয়ান 3 তলার রুমটায় ঢুকেই দরজা লাগিয়ে দিল। প্রাণেশা নরম তুলতুলে বেড দেখে বিছানায় গড়িয়ে পড়ল। সুফিয়ান গায়ের শার্ট খুলে পাশে হ্যাঙ্গারে রেখে বলল, প্রাণ যাও, আগে একটা হট বাথ নাও, অনেক বড় জার্নি হয়েছে। প্রাণেশার আরামের ঘুম পেয়ে যাচ্ছে, এখন আর উঠতেই ইচ্ছে করছে না। ঘুমের উপর নরম বালিশ লাগিয়ে ঘুম ঘুম গলায় বলল, পরে। সুফিয়ান গায়ের শার্ট খুলে প্রাণেশার হাত ধরে ওঠানোর চেষ্টা করলো। হালকা শক্তি দেওয়ায় প্রাণেশা দোল খাচ্ছে, হেসে বলল, বৃথা চেষ্টা, আমি ঘুমাবো। সুফিয়ান বুঝতে পারলো এভাবে কাজ হবে না। মুখে বালিশ থাকায় প্রাণেশা এখনো সুফিয়ানকে খালি গায়ে দেখেনি। সুফিয়ান বালিশ সরিয়ে প্রাণেশাকে কাছে টানতেই প্রাণেশা চোখ মেলল। উদাম গা দেখেই মুখ কুঁচকে ভেংসি কেটে বলল, নির্লজ্জ কোথাকার। সুফিয়ানের জ্বালায় শেষমেশ না পেরে উঠে বসলো। সুফিয়ানের দিকে তাকিয়ে ভিড় করে বকতে বকতে ওয়াশরুমের কাচের গ্লাসটা ঠাস করে বাড়ি দিয়ে লাগিয়ে দিল। সুফিয়ান প্রাণেশা মেকির আগে হেসে ফেললো। টেবিলের উপর থেকে সব থেকে দামি ওয়াইনের বোতল নিয়ে গ্লাসে ঢেলে দুটো আইস ঢেলে ব্যালকনির ফাঁক গলিয়ে বাইরের দিকে তাকিয়ে পান করতে থাকলো। নীল চোখের সুপুরুষটি, গায়ে তার ছেলেদের লং নাইটি, বোঝা যাচ্ছে মাত্রই ঘুম থেকে উঠেছে সে। সকালে উঠে 2 গ্লাস কড়া মদ্যপান না করলে তার পুরো দিনই পানসে হয়ে ওঠে। ব্যালকনির বাম দিকে নিজের সুবিশাল অভিজাত্যপূর্ণ কক্ষের দিকে বড় একটা ফ্রেমের দিকে তাকিয়ে পূর্ণ নজরে কিছুক্ষণ তাকালো সে। খোঁচালো সজারুর কাটার ন্যায় লম্বা ফুলগুলোতে হাত বুলিয়ে নারীচিত্তের ফ্রেমের দিকে তাকিয়ে বলল, আপনাকে আমি এখনো ভুলিনি স্রোতস্বিনী। আপনি যে আমার প্রতিটি নিঃশ্বাসে নিজের বিচরণ চালান। আপনার রূপের স্রোতের ধ্বংসাত্মক তাণ্ডব আমার 2 চোখের পাতা এক হতে দেয় না। খুব শীঘ্রই আমার হবেন আপনি। সোনায় মোড়ানো ফ্রেমের ভেতরের হাত বাড়ানো হাস্যজ্জ্বল নারীটির ওষ্ঠে হাতের আঙুল ছোঁয়ালো সে। ফ্রেমের আরো কনিষ্ঠে এসে নারীটির গভীর ডাগর চোখের দিকে তাকিয়ে বলল, আধারে শ্রাবণের রাতে সে এসেছিল বলে জোছনারা হেসেছিল ঘরময় জুড়ে। প্রজাপতি এসেছিল দলবল নিয়ে, আজ সে নেই বলে তারা যাবে চলে। উত্তাল বাতাসের ধাক্কা জামা কাপড় তাল মিলিয়েই উড়ছে। চুলগুলো মুখ ঢেকে দিচ্ছে বারবার। 3-4 সরিয়ে দিয়েছিল প্রাণেশা, এখন আর বলছে না। নিরুত্তাপ ভঙ্গিতে টান টান হয়ে তাকিয়ে আছে সে। সকাল বাজে 8টা। দ্রুত ঘুমিয়ে পড়া চোখের পাতা থেকে নিদ্রা বিদায় নিয়েছে। হাত মুখটা ধুয়ে এক ড্রেসে জানালার পাশে এসে দাঁড়িয়েছে। জানালায় কোনো গ্রিল নেই, তাই হাওয়ার বেগ বেশি। বাইরে কিছু বিদেশি মানুষের আনাগোনা দেখা যায়। এসব দেখতে দেখতে পেছন থেকে দুটো হাত জড়িয়ে ধরলো তাকে। চমকে পেছনে তাকাতেই দেখলো সুফিয়ান ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে। অধরে নিষ্পাপ হাসি, চুলগুলো এলোমেলো, পায়ে একটা ট্রাউজার, গায়ে কিছু পরনে। প্রতিদিনই সুফিয়ান জামা খুলে ঘুমায়, কিন্তু প্রাণেশা এটা এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। খালি গায়ে দেখেই প্রাণেশার লজ্জায় চোখ ফেরায়। সামনে ফিরতেই সুফিয়ান প্রাণেশার কোমরে হাত রেখে আলতো করে টেনে নিয়ে কপালে কপাল ঠেকালো। প্রাণেশা তাকাতেই সুফিয়ান নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে প্রাণেশার নাকের ডগায় চুমে খেলো। প্রাণেশা ভুরু ঝাঁকিয়ে বলল,
নাকে কেউ চুমু খায়? সুফিয়ান বাদামি রঙের পুরুষশালী ঠোঁট চেপে নেশা নেশা কণ্ঠে বলল, আমি খাই। আমার সবচেয়ে ভালো লাগে তোমার নাক, ইওর নোজ। প্রাণেশা মুখ কুঁচকে বলল, না, সিরিয়াসলি? সুফিয়ানের এমন মুখ ভ্যাসকানো ঠিক পছন্দ হলো না। আমাদের প্রিয় কোনো জিনিসকে যখন কেউ বলে ওটা তো নোংরা জিনিস, তখন যেমন ওই মানুষটার কথায় আমরা বিরক্ত হই, তেমনই কিঞ্চিত বিরক্ত হলো সুফিয়ান। প্রাণেশার হালকা নাকটা টেনে নিয়ে বলল, তোমার এই টার্কিশ নায়িকাদের মতন নাকটাই তো আমি প্রথম দেখেই প্রেমে পড়ছি প্রাণ। এই নাকটাকে তুচ্ছিল্য করার মতো স্পর্ধা করবে না। প্রাণেশার চোখে মুখে খেলে গেল প্রশ্নের বাহার। তার নাকে প্রেমে পড়েছিল সুফিয়ান, কিন্তু কবে? সুফিয়ানের কাঁধে এক হাত রেখে মুখ তুলে প্রশ্ন করল, আপনি প্রথমে কবে দেখেছিলেন সুফিয়ান? সুফিয়ান উপর দিকে তাকিয়ে ঘন শ্বাস নিল, এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে রইল, মনে মনে কিছু আওড়ালো, ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভাবলো। তারপর প্রাণেশার কোমর চেপে জানালার উপর বসালো। প্রাণেশা ভয় পেয়ে সুফিয়ানের গলা আঁকড়ে ধরলো। ভয়ে মুখ লাল হয়ে গেছে। বেশি ভরসা হলে যা হয় আর কি। সুফিয়ান কোমর শক্ত করে ধরে বসলো। সুফিয়ান কোমর শক্ত করে ধরে বলল, পড়বে না, আমি আসি তো। প্রাণেশা ভয় ভয়ে চোখে তাকালো। সুফিয়ান হেসে বলল, বিশ্বাস নেই আমার উপর? আছে। সুফিয়ান প্রাণেশার হালকা মেজেন্ডা চুলগুলো নিয়ে খেলতে শুরু করলো। প্রাণেশা টের পেল না যে সুফিয়ান তাকে প্রসঙ্গ ভুলিয়ে দিয়েছে। সুফিয়ান অদ্ভুতভাবে হেসে বলল, আমার যেমন তোমার নোজ পছন্দ, তেমন তোমার কি পছন্দ আমার? প্রাণেশা খানিক পর্যবেক্ষণ করলো সুফিয়ানের পা থেকে মাথা পর্যন্ত। চেহারার দিকে তাকাতেই মনে পড়লো রিয়ান নামক অধ্যায়ের। চোখ তুলে সুফিয়ানের দিকে তাকিয়ে এক ধ্যানে লক্ষ্য করলো সুফিয়ান আর রিয়ান দুজন আলাদা ব্যক্তি, একদমই আলাদা। এই যে সুফিয়ানের ঠোঁটটা ভ্যানিলা আইসক্রিমের মাঝে চকলেট চিপস মিশে যে রং হয়, এমন রংটা রিয়ানের নেই। সুফিয়ানের চোখের মতন এত গাঢ় কালো, বড় মনের ন্যায় লম্বা পাপিতে ঘেরা অক্ষিভূগোলের অধিকারী রিয়ান নয়। কণ্ঠ চলাফেরায় রাজকীয় গম্ভীরে ল্যাপটানো ব্যক্তি রিয়ানের মাঝে পরিলক্ষিত হয় না। প্রাণেশা খেয়াল করলো, এত মনোযোগ দিয়ে সে রিয়ানকে কখনো লক্ষ্য করেনি। সুফিয়ানের সবকিছুতেই প্রাণেশা মুগ্ধ হলো, কিন্তু তুখর দৃষ্টি গিয়ে আটকালো সুফিয়ানের গলায়। অ্যাডামস অ্যাপেলের খানিক নিচে লাল কালো সংমিশ্রণে তৈরি মাঝারি তিলে। ছেলেদেরও বুঝি এমন আকর্ষণীয় তিল হয়? প্রাণেশা বড় ঢোক গিলে নিল। তার মনে হচ্ছে সে এক ক্ষুধার্ত বাঘ, আর সামনে রাখা তরতাজা মাংসের বড় এক খণ্ড। উপলব্ধি করলো সবকিছুর ঊর্ধ্বে তার এই তিলটাই সব থেকে ভালো লাগলো। ভীষণ লোভনীয় মনে হলো প্রাণেশার। গলা শুকিয়ে চৌচির হয়ে এলো। ছুঁয়ে দিতে ইচ্ছে করলো নিগুড় হাতে। না, এমন নির্লজ্জের মতন কাজ সে কখনোই করবে না। ভেতরে হাফসাপ অস্থিরতা সুফিয়ান ধরে ফেললো। মুচকি এসে বলল, বললে না যে? প্রাণেশা চোখ মুখ খিসে এক লাফে নিচে নেমে গেল। বাচ্চাদের মতন দুই হাতে জামা কাপড় ঝেড়ে বোকা হাসলো। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, আপনি না বলেছিলেন আমরা নুসা লেম্বনগান আইসল্যান্ডে যাব? সুফিয়ান হাত ভাঁজ করে দেয়ালে হেলান দিয়ে বলল, যাবো তো, রেডি হও, 1 ঘন্টার মাঝেই বের হব। প্রাণেশা দ্রুত পায়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল। ভুলক্রমে হাতের একটা জামা নিচে পড়ে রইল। সুফিয়ান প্রাণেশার অস্থিরতায় হাসলো। জামাটা উঠিয়ে দিতে দিতে বলল, এমন দ্রুত করছো কেন? প্রাণেশা হাত থেকে জামাটা টেনে নিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, ছেলেদের জন্য বোরকার মতন কিছু থাকার ব্যবস্থা করা উচিত। ছেলেদেরও মাঝে মাঝে মাথা ঘুরিয়ে দেওয়ার রূপ থাকে, যা আমার মতন দুর্বল হাটের মেয়েদের জন্য ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর, তীব্র ভয়ঙ্কর। সুফিয়ান বোকার মতন সেদিকে তাকিয়ে হা করে বলল, আমার রূপ ভয়ঙ্কর? অস্ট্রেলিয়া রংধুলির ছোঁয়ায় সাদা কাগজের যেন প্রাণ পেয়ে জীবন্ত হয়ে উঠেছে। হাতে নীল রঙের রাঙিয়ে আছে। প্রিন্টিং স্ট্যান্ডায় বসানো বড় কাগজটায় দেখা যাচ্ছে সমুদ্রের জলে ভেসে আসছে এক কিশোরী মেয়ের শরীর। সমুদ্রের তীরে দাঁড়িয়ে দুই উচ্ছল যুবক, দুইজনের দৃষ্টি সেদিকে নিবদ্ধ। নীল টি শার্ট পরিহিত যুবকটির হাতে একটা পেন্সিল, দ্বিতীয় জনের গলায় ঝুলানো বাদামি এক গিটার। মেয়েটার দেহ একদিকে ভেসে আসছে। শেষের দিকটায় মাটির রং দেওয়ায় আগেই পুরুষটির পেছনে তাকালো। দরজার বাইরে থেকে ভেসে আসছে হালকা চেঁচামেচির আওয়াজ। হাতের রঙের প্লেটটা সাইডে রেখে টিস্যু নিয়ে হাতটা মুছে ইউজমিতে সুরে ফেলে দরজা খুলে দিল। খুলতেই দেখলো হাঁটুর সমান একটা ড্রেস পরে হাই হিলের ফর্সা টলমলে শরীর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার তথাকথিত গার্লফ্রেন্ড।
আর আড়ালে পঞ্চম। নীল চোখের পুরুষটি ভুরু কুঁচকে বলল, কি হচ্ছে সব? স্যার, ম্যাম বারবার আপনার রুমে যেতে চাচ্ছিলেন। আপনি তো কাউকে ভিতরে যেতে মানা করেছেন, তাই ম্যামকে মানা করলাম। সামনে দাঁড়িয়ে থাকা ব্রাউন কাত পর্যন্ত স্টাইল চুলের মেয়েটা এগিয়ে এসে পুরুষটির গায়ের সাথে লেপটে গেল। নাকা কান্না করে বলল, ডু ইউ নো হাউ মাচ আই সি ইউ ইফ? পুরুষটি মেয়েদের দিকে তাকিয়ে বলল, গো টু ইউর ওয়ার্ক। বলেই মেয়েটিকে ঘরে ঢুকিয়ে দিল। দরজা লাগিয়ে বলল, হ্যাজেল, হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস? হ্যাজেল নাক টেনে বলল। ইফ আই লাভ ইউ। পুরুষটি শুধরে দেওয়ার মতো করে বলল, কতবার বলেছি আই এম ইভানান, তেহজিব নটিভ। হ্যাজেল অস্ট্রেলিয়ার মেয়ে হওয়ার আগে বাংলা বুঝতে পারতো না, কিন্তু ইভানানের সংস্পর্শে এসে বাংলা বলতে না পারলে বুঝতে ঠিকই পারে। ইভানানের কাছে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, হোয়াট এভার, নাও আই ওয়ান্ট ইউ ভেরি ক্লোজ। এক হাতে প্রাণসাকে জড়িয়ে আর এক হাত পকেটে গুজে হাঁটছে সুফিয়ান। প্রাণসা বেজায় খুশি, এক্সাইটমেন্ট তার পা কাঁপছে। অনলাইন ম্যাগাজিন, টিভি নিউজে বিভিন্ন জায়গায় নুসা লেমগান আইসল্যান্ডের সৌন্দর্যের বিস্তারিত শুনছে। বিশ্বাসই হচ্ছে না তার যে আজ সেও এই জায়গায় ঘুরবে, হাত দিয়ে ছুঁয়ে দেবে। প্রাণসার মনে পড়লো 2 বছর আগে একদিন রিয়ানকে বলেছিল বালিতে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার। ভেতরে দীর্ঘশ্বাসকে ভেতরে রেখেই মুখে হাসি টেনে নিল। সে প্রাণপণে চেষ্টা করছে রেয়ানকে মন মস্তিষ্ক থেকে দূরে রাখতে, কিন্তু সব থেকে বড় বাধাই হলো মুখ অবয়ব। দুইজনের চেহারা এক হওয়ায় কিছুক্ষণ বাদে বাদেই মনে পড়ে যায়। তবে এখানে এসে প্রাণেশা আবিষ্কার করছে নতুন সুফিয়ানকে। ভালোবাসা, কেয়ার, আবদার, পজিটিভনেস সবকিছুতেই নতুনভাবে প্রেমে পড়ছে প্রাণেশা। তবে এবার পজিটিভনেস কিঞ্চিত বিরক্ত হচ্ছে না প্রাণেশা। এই যেমন হোটেল থেকে বের হওয়ার সময় প্রাণেশা জিন্স শার্ট পরেছিল। জিন্স শার্ট যদিও অনেক বড় আর ঢোলা ছিল। তারপরে সুফিয়ান ভীষণ রেগে বলেছিল, এসব কি পরেছ? প্রাণেশা অবাক হয়ে বলল, কি পরেছি মানে সবসময় যা পরি। সুফিয়ান কিছু না বলে একটা প্যাকেট থেকে লম্বা গাউন ও একটা গার্লস ট্রাউজার বের করে দিল। প্রাণেশা না করেনি, চুপচাপ পরে নিয়েছিল। এমন নয় যে প্রাণেশা উশৃঙ্খল, আল্ট্রা মডার্ন। ছোটবেলা থেকে যা পড়েছে সেভাবেই ড্রেস কোড ফলো করে। ক্ষমতাবান বাবার মেয়ে হওয়ার পাওয়ার তো ছিল, সাথে আবার কাজিনদের সবার ছোট। বংশে 2 মেয়ের বড়জন, তাছাড়া সবাই ভাই। সব ভাই বড় আদরের মানুষ করেছে, তাই হ্যারেজের মতো ছোটখাটো জিনিসের শিকার হওয়ার সুযোগ পায়নি। কিন্তু তাই বলে সে অবাধ্য নয়। গাউন পরে এসে সুফিয়ানের দিকে তাকিয়ে প্রাণেশা জিজ্ঞাসা করলো, আমি তো ওগুলো পরেই যেতে পারতাম, তাহলে এইসব কেন? সুফিয়ান জানে প্রাণেশা ধর্মীয় আচরণে তেমন কোনো জ্ঞান নেই, তাই কোনো প্রকার রাগারাগি না করে মৃদু হেসে বলল, প্রাণ, একটা বইকে তো কভার ছাড়া বিক্রি করা যায়, কিন্তু তারপরও কভার লাগিয়ে প্যাকিং করে কেন বিক্রি করে? নর্মাল, কারণ কভার লাগানোতে বাইরের সৌন্দর্য বৃদ্ধি তো হয়ই, সঙ্গে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না, মূলত সেফ থাকে। কারেক্ট। তুমি যদি এগুলো পরে যেতে তেমন কিছুই হতো না, কিন্তু এই যে তুমি এগুলো পরাতে সৌন্দর্য বৃদ্ধি হলো। নিজেকে ঢেকে হেফাজতে রাখা সুন্নত, এতে তোমার সম্মান, পবিত্রতা বাড়বে। তুমি খারাপ নজর থেকে সুরক্ষিত থাকবে। প্রাণেশা পুরোটা শুনে মুগ্ধ হয়ে তাকালো। সুফিয়ানের মতো করে তাকে কেউ বোঝায়নি। সে যা পড়েছে তাতেই সমর্থন দেওয়া হয়, ভুল আর সঠিকের পার্থক্য বোঝেনি। এভাবে যদি কেউ বোঝাতো তাহলে ঠিকই বুঝতে পারতো স্বামীদের দায়িত্ব স্ত্রীকে হেফাজত রাখা, ভুল পথ থেকে সরিয়ে আনা। স্ত্রী ভুল করবে, কারণ আপন মানুষ ছেড়ে নতুন জায়গায় মানিয়ে নেওয়া খুব কষ্টের ব্যাপার। ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়া তাদের দায়িত্ব। এখন যদি সুফিয়ান প্রাণেশাকে না বুঝিয়ে সম্পূর্ণটা চাপিয়ে দিত তো পারতই না, সঙ্গে আঘাত পেত। প্রাণেশার মনে সুফিয়ানের জন্য সম্মানের জায়গা তৈরি হলো। তারপর সুফিয়ানের সঙ্গে বেরিয়ে পড়ল। বের হওয়ার পর দেখলো বাইরে 3 জন গার্ড সহ একজন নতুন ড্রাইভার দাঁড়িয়ে আছে। প্রাণেশা এই পজিটিভনেস দেখে বিরক্ত হয়েছিল। ঘুরতে যাওয়ার সময় যদি এভাবে রোবটের মতন পেছনে পেছনে ঘুরে তাহলে তো বিরক্ত হবেই। সুফিয়ানের মুখের দিকে অসহায় মুখে তাকিয়ে বলেছিল, শুনুন। সুফিয়ান ভাবলো হয়তো প্রাণেশার খারাপ লাগছে, তাই অস্থিরভাবে বলল, খারাপ লাগছে প্রাণ? এই পিছনে আর সামনের বডিগার্ডদের যেতে বলুন না। সুফিয়ান গম্ভীর মুখভঙ্গিতে বলল, না প্রাণ, সম্ভব নয়, এরা সাথেই থাকবে। প্রাণেশা মুখ লোটকে হাঁটতে লাগলো। সুফিয়ান প্রাণেশাকে আরো ভালো করে জড়িয়ে হাঁটা শুরু করলো। প্রাণেশার প্যাচের মতন মুখটা দেখে মনে মনে বলল, তোমার জন্য তো এসব প্রাণ। তুমি জানো না তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে কত হায়নারা অত পেতে আছে। কষ্ট হলেও এতে অভ্যস্ত হতে হবে তোমায়।
গাড়িতে করে পৌঁছাতে পৌঁছাতে 10টা বাজলো। গিলি গেটওয়ে নামক জায়গা থেকে নুসা গ্যাম্বলহান আইসল্যান্ড যেতে হয়। গিলি গেটওয়েতে এসে প্রাণেশা দেখলো সমুদ্রের মাঝে অনেকগুলো স্পিডবোটের মতন কিছু। কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, ওটা কি স্পিড বোট? সুফিয়ান সেদিকেই তাকিয়েছিল। প্রাণেশা জিজ্ঞাসা করতেই বলল, না, এটা রুকি। নোসা লেমগান যাওয়ার জন্য বেশ কয়েকটা ট্রান্সপোর্ট আছে, তার মধ্যে রুকি সবচেয়ে ভালো, সবচেয়ে দ্রুতগামী ট্রান্সপোর্ট। এটি স্পিডবোটের মতন দেখতে হলেও আকারে আরো বড়। আমরা এটাতেই যাব। ওয়াও! সুফিয়ান ব্যাকা হেসে বলল, এখন ওয়াও ওয়াও করছো, ওঠার পর ওয়াও ওয়াও ছুটে যাবে। প্রাণেশা শুকনো ঢোক গিলে বড় বড় চোখ করে বলল, মানে ওই যে সামনে কত মানুষ চড়ছে, তারও তো চুপ করে বসে আছে, আপনি ভয় দেখাচ্ছেন কেন? ব্রান, তারা এখানে নিয়মিত আসা যাওয়া করে। বাসে যেমন অভ্যাস হয়ে যায় তেমনই তাদেরও অভ্যাস হয়ে গেছে। প্রাণেশা মুখ কাদো কাদো হয়ে গেছে। সুফিয়ান ঠোঁটে ঠোঁট চেপে হাসলো। প্রাণেশা যে কি পরিমাণ ভীতু এটা তার থেকে ভালো কে জানে। রুকিতে উঠে কাচুমচু মুখ করে বসলো প্রাণেশা। সিট খামচে ধরে বসে আছে সে। সুফিয়ান সামনে বরাবর বসে আছে আর প্রাণেশার মুখ দেখে মিটমিট করে হাসছে। পেছনে রুকিতে বডিগার্ড বসেছে। প্রাণেশা উপর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ, এই যাত্রায় বাঁচিয়ে দাও, একদম ভালো হয়ে যাব, কখনো মিথ্যা বলবো না, হুজুরেনি হয়ে যাব, বেশি কথা বলবো না, তসবিহ হাতে ঘুরবো। সুফিয়ানের পেট ফেটে হাসি আসতে চাইছে। এত বাচ্চামো কেউ করতে পারে? আবার বলছে বেশি কথা বলবে না, অথচ ননস্টপ বকবক করছে। এমনিতেই যথেষ্ট বোঝদার, ভয় পেলে সব বোঝাবুঝি শেষ। রকি স্টার্ট দিয়ে চলতে শুরু করতেই প্রাণেশা ভ্যা ভ্যা করে কেঁদে চিৎকার করে বলল, আল্লাহ গো, আমি নেমে যাব, আমাকে নামিয়ে দাও, নাতিপুতির মুখ দেখে আমার আর হলো না বুঝি। প্রাণেশাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে সুফিয়ান। এই 15 মিনিট যাবৎ অনবরত হিসকি তুলে কান্না করছে প্রাণেশা। এখন মনে মনে নিজেকেই বকছে সুফিয়ান। প্রাণেশার ওয়াটার ববিয়া আছে, এই কথাটা সুফিয়ানের মনেই ছিল না। নিজের প্রতি এত রাগ কখনো লাগেনি যতটা আজ লাগছে। প্রাণেশার ভয় আপাতত কাটাতে হবে ভেবেই প্রাণেশাকে উঠিয়ে বসালো। প্রাণেশার মুখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে হালকা ছোঁয়ালেই টুপ টুপ করে রক্ত বের হবে। সুফিয়ান নিজের হাত দিয়ে যত্ন করে মুখ চোখ মুছিয়ে দিল। প্রাণেশাকে পানি খাইয়ে দিয়ে জড়িয়ে রাখলো বাহু ডোরে। প্রাণেশা ঠোঁট উল্টে বলল, আপনি আমায় ভয় দেখাচ্ছিলেন? সুফিয়ান প্রাণেশার ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, না প্রাণেশ্বরী, রুকি সত্যি দ্রুত চলে, এখন আমি বলায় ধীরে চালাচ্ছে। প্রাণেশা চুপ করে বুকের সাথে লেপটে আছে। সুফিয়ান বলল, প্রাণেশী, এভাবে চললে তো দ্রুত পৌঁছাতে পারবো না। প্রাণেশা করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সুফিয়ান মৃদু হেসে বলল, ভয় পাচ্ছ কেন? এক কাজ করো, তুমি শক্ত করে আমায় ধরে রাখো তো, আর যা ইচ্ছে প্রশ্ন করো। প্রাণেশা প্রশ্ন করতে পছন্দ করে, তাই সুফিয়ান ভয় ভোলাতে এই কথা বলল। সুফিয়ান হাত দিয়ে ইশারা করতেই রকি আবারও দ্রুত চলতে শুরু করলো। নর্মাল যে কেউই রকিতে ভীষণ উপভোগ করবে। নীল সমুদ্রের জলের চিহ্ন ফোঁটাগুলো মুক্তোর দানা মনে হবে, কিন্তু এগুলোর কিছুই দেখতে পারলো না প্রাণেশা। তার যে সাধারণ কোনো ফোবিয়া নয়। প্রাণেশা মনে মনে ভাবলো, যদি সেই ঘটনাটা আমার সঙ্গে না ঘটতো তাহলে আমি হয়তো আজ সবকিছু উপভোগ করতে পারতাম। এক দীর্ঘশ্বাস পেলে আরো শক্ত করে ধরে রাখলো সুফিয়ানকে হঠাৎ একটা উদ্ভব প্রশ্ন করতে মন চাইলো প্রাণেশার। চট করে বলল, আপনি আগে কারোর প্রেমে পড়েছিলেন? সুফিয়ান ভোর কুচকে বলল, হঠাৎ এই প্রশ্ন? আপনি কিন্তু বলেছেন সব প্রশ্নের উত্তর দেবেন। তবে শোনো, আমি এক এলোকশির প্রেমে পড়েছিলাম কয়েক বছর আগে। প্রাণেশার মুখ কালো হয়ে গেল। ভালো না বাসলেও সুফিয়ান তার স্বামী। মেয়েরা সব ভাগ করতে পারলেও স্বামীর ভাগ কাউকেই দিতে চায় না। এ যেন একান্ত ব্যক্তিগত মানুষ। প্রাণেশার মনে কিছু একটা চিনচিন করে উঠলো। ভাবতেই কষ্ট হলো তার। আগে এই বুকে অন্য কারো স্থান ছিল, ভালোবাসাটা অন্য কারো নামে ছিল। ধূপ করে মনে এলো, রিয়ানকে যখন প্রাণেশা জড়িয়ে ধরেছিল তখন কি সুফিয়ানের এমন কষ্ট হয়েছিল? না, হয়তো আরো বেশি হয়েছে। ভাবতেই বুক ভারী হয়ে এলো। না, আজ থেকে সবকিছু নতুন করে শুরু করবে। বাড়িতে আসার মূল কারণ তো এটাই ছিল। 1 ঘন্টার মাঝে পৌঁছে গেল দুজন। বসাতেই প্রাণেশাকে ধরে নামালো সুফিয়ান। প্রাণেশাকে এক হাতে জড়িয়ে ধরে হাঁটা শুরু করলো। দ্বীপটা খুবই নিরিবিলি, শান্ত। মানুষজন কম হওয়ায় হেঁটে শান্তি পাওয়া যায়। এমন পরিবেশে সারা জীবনের জন্য ছেড়ে দিলেও প্রাণেশার কোনো আপত্তি থাকবে না। এখানে অনেকগুলো সুন্দর রিসোর্ট ও ভিলা আছে। হার্তা লেম্বারগান নামক ভিলায় উঠলো সুফিয়ান ও প্রাণেশা। সুফিয়ান প্রাণেশাকে রুমে পাঠিয়ে
বলল 1 ঘন্টা পরেই আসবে। সুফিয়ান মূলত সিকিউরিটি গার্ডদের আরো কড়াভাবে নজর রাখতে বলার জন্য গেল। প্রাণেশা রুমে ঢুকতেই দেখলো রুমটা থেকে কাছেই সমুদ্র দেখা যায়। কিছুক্ষণ ঠান্ডা হাওয়া উপভোগ করে গুনগুন করে ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। ক্লান্ত হয়ে টায়ার নাট ঢিলে করতে করতে রুমের দরজা খুলতেই হা করে তাকালো। এ কি, রুমে 1 ফোঁটা আলোও নেই। প্রাণেশা এই ঘুটঘুটে অন্ধকারে কি করছে? এক হাত দিয়ে খুঁজে খুঁজে দেওয়ালের সুইচ বোর্ডে সুইচ চেপে লাইট জ্বালালো। সাথে সাথে অবাক হয়ে মাথা চক্কর দিয়ে উঠলো। এসব কি? বিছানায় লাভ শেপ করে গোলাপি পাপড়ি, আশেপাশে কয়েকটা ক্যান্ডেল লাইট। সুফিয়ান ঘরের লাইট বন্ধ করতেই ঘরে হালকা মোমের আলো নিজের শোভা ছড়ালো। এসব তবে তার প্রাণ করেছে ভাবতেই মনে খুশির জোয়ার বইল। এতদিনের অতি প্রত্যাশিত মেয়েটি তাকে আজ এত বড় সারপ্রাইজ দিল ভেবে মুখে হাসি ফুটলো। কিছু দূর এগিয়ে দেখলো প্রাণেশাকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে। এখানে আরো বড় শখ খেলো। তখন দেখলো প্রাণেশা নাইটি পরেছে, তাও হাঁটুর একটু নিচ পর্যন্ত, পিঠের অর্ধেকের বেশি দেখা যাচ্ছে। হায় আল্লাহ, এ তো তাকে পাকাপোক্তভাবেই মারার প্ল্যান। ঘাম ছুটে গেল সুফিয়ানের। শুকনো রোগ গিলে প্রাণেশার কাঁধে পেছনে থেকে হাত রাখতেই প্রাণেশার সামনে ফেলল। মাতালের মতন হাসতে সুফিয়ান ভুরু কুঁচকে বলল, আরে ও থ্যাঙ্কস প্রাণ। প্রাণেশা বাচ্চাদের মতন মাথা নাড়িয়ে বলল, বেশি না, একটু। সুফিয়ান বড় বড় চোখ করে বলল, ড্রিঙ্কস কোথায় পেলে তুমি? প্রাণেশা খাটের নিচ থেকে একটা ওয়াইনের বোতল বের করে গর্বের হাসি দিল। এ যেন খুবই গর্বের একটি কাজ। হাসতে হাসতে বলল, কিছুক্ষণ আগে একজন ওয়েট্রেস এটা দিয়ে গেল, তারপর বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টো করে বলল, বিশ্বাস করুন আমি চাইনি এটা খেতে, কিন্তু এই যে বোতলটা বারবার খালি বলছিল একটু খেয়ে দেখো, ভীষণ টেস্ট। আমি কি করব, একটু খেয়ে নিলাম। সুফিয়ানের মাথায় হাত। একই সর্বনাশ, এমনিতেই কথা ছোটে কান ঝালাবলে করে দেয়। এসব খেয়ে সারা রাত আর ঘুমাতেই দেবে না। চিন্তিত ভঙ্গিতে এসব ভাবতেই হঠাৎ দেখলো প্রাণেশা তার পায়ে পা রেখে গলা জড়িয়ে ধরলো। প্রাণেশা হয়তো খুব বেশি একটা মাতাল হয়নি, জ্ঞান আছে এখনো, ভালোই। হালকা নেশা নেশা কণ্ঠে বলল, আপনি এত সুন্দর কেন? সুফিয়ান হা করে তাকিয়ে আছে। তাকে আরো অবাক করে প্রাণেশা সুফিয়ানের অ্যাডামস অ্যাপেলের নিচের সেই তিলটায় গাঢ়ভাবে ঠোঁট ছোয়ালো। সুফিয়ানের পুরো শরীর ঝাঁকি দিয়ে উঠল। ভেতরে ভেতরে কিছু একটা হচ্ছে টের পেতেই সুফিয়ান বলল, এমন করে না লক্ষ্মীটি, তুমি এখন হুঁশে নেই, পরে পস্তাবে, চলো ঘুমাবো। প্রাণেশা কথায় তেমন গুরুত্ব দিল না বলেই মনে হয় না। সে সুফিয়ানের আর মাঝের হালকা দূরত্বটাও খুশি আরো কাছে এলো। ছোট বাচ্চার ন্যায় আবদার করলো, আমি আপনার ঠোঁটটা খাই। সুফিয়ান কড়া কণ্ঠে বলল, চুপ, চলো ঘুমাবে, ঠোঁট কোনো খাওয়ার জিনিস নয়। প্রাণেশা জেদ করার ভঙ্গিতে বলল, না আমি খাবো, বেশি না, একবার, সত্যি বলছি। সুফিয়ান নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। শেষবারের মতো বলল, এমন কথা বলতে নেই প্রাণ, ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। প্রাণেশা গলা জড়িয়ে গা এলিয়ে দিতে সুফিয়ান পাজা কোলে উঠিয়ে বিছানায় শুয়ে ওহমাদের মতন গলায় চুমু খেতে লাগলো। প্রাণেশা হালকা হলেও হুশে আছে, সোয়ায় লজ্জায় নিয়েই যাচ্ছে। সুফিয়ান পেছনে ফিতা বলতেই নিলেই প্রাণেশা লজ্জায় মাথা নেড়ে না বলল। সুফিয়ান অদর কণ্ঠে হেসে বলল, আমি তো বলেছিলাম প্রাণেশ্বরী, এখন না করলেও আমি যে শুনবো না। সারা রাতের ভালোবাসায় প্রাণেশার সত্যিই মনে হলো তার ভুল হলো, বিশাল ভুল, সর্বনাশা ভুল। মেঘ জমতে জমতে ঘন এক অস্তরণ ফেলছে আকাশের বুকে। হঠাৎ বিদ্যুৎ চমকাছে, নিকশ কালো আধার জাপড়ে ধরেছে আলোকে, যেন কোনোভাবেই আলোকে পৃথিবীর বুকে যেতে দেবে না। আলো প্রাণপণে চেষ্টা করছে, বিদায় এমন অবধি হালকা আলোর রেশ দেখা যাচ্ছে। বাতাসের ধাক্কায় রুমের পর্দা ভেদ করে রুমটাকে শীতল করে নিয়েছে। সুফিয়ান চোখ খুলে কোনো মতে জানালাটা বন্ধ করে দিল। ঘরে বাতি নিবানো থাকায় ঝাপসা লাগছে সবকিছু। ঘুমের ঘোর একটু হালকা হতোই খেয়াল হলো প্রাণেশার কথা। হাত দিয়ে পাশ কাতরাতেই দেখলো পাশের জায়গাটা খালি পড়ে আছে। বুড়ো কুচকে এলো, গায়ের চাদরটা ভালো করে টেনে উঠে চোখ কসলিয়ে আশেপাশে তাকালো। চোখ পড়লো সদ্য স্নান করে বের হওয়া প্রাণেশার দিকে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে, গায়ে সুতির হলুদ শাড়ি, কাঁচা হলুদ রঙের শাড়িতে রূপবতী লাগছে খুব।
এতদিন বিয়ে হলেও বউ বউ ভাব আজ এসেছে। সুফিয়ান নিজ মনে হাসলো। বেশ পাশে থেকে টাওয়ালটা গায়ে পেঁচিয়ে প্রাণেশার পেছনে গিয়ে দাঁড়ালো। প্রাণেশা আগেই সুফিয়ানকে উঠতে দেখছে, কিন্তু কাল রাতে করা নিজের কাণ্ডে লজ্জায় আর কথা বলার সাহস করেনি। চুপচাপ নিচের দিকে তাকিয়ে চুল মুছে নিচ্ছিল। সুফিয়ান লজ্জাটা বুঝে নিল। চুলের পানিতে ভিজে থাকা পেটটায় হাত ছোঁয়ালেই প্রাণেশা ছিটকে সরে গেল। সুফিয়ান এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। প্রাণেশাকে সরতে দেখে প্রাণেশার হাত ধরে কাছে নিয়ে এলো। হালকা রাগ কণ্ঠে বলল, আমি কাছে এলে কখনো সরবে না প্রাণ। প্রাণেশা চোখ তুলে তাকালো। সুফিয়ান হেসে বলল, আরে তুমি কি সিনেমার নায়িকা নাকি? হ্যাঁ, এত লজ্জা পেতে হবে না। প্রাণেশা চোখ নামিয়ে ফেললো। সুফিয়ান প্রাণেশাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে কাঁধে মাথা রাখলো। অদ্ভুত ভঙ্গিতে বলল, শুরুটা যদিও সিনেমাটিক ছিল, কিন্তু শেষটা বাস্তব দিয়ে হবে। আই লাভ ইউ টু, রেডি ফর এভরিথিং। প্রাণেশা কথার মাথা মুন্ডু বুঝতে না পেরে বলল, মানে সিনেমা, বাস্তব, এইসব কি বলছেন? সুফিয়ান মৃদু হেসে বলল, কিছু না প্রাণেশ্বরী, যে যাই বলুক তুমি শুধু আমায় ভরসা করবে। বাকি সবকিছুর সঙ্গে আমি লড়াইই করব। কিছুটা থেমে বলল, আমি শাওয়ার নিয়ে আসি, তুমি কল দিয়ে খাবার অর্ডার করে নাও, যা ইচ্ছা। প্রাণেশা তাকিয়ে রইল সেদিকে। সুফিয়ানকে সে মেনে নিয়েছে, এখন তো ভালোবেসেও ফেলেছে, কিন্তু তাই বলে রহস্য উন্মোচনের ইচ্ছেটাও এখনো বহাল। মনে মনে বারবার নানান চিন্তা ভাবনা আসে। সত্যি মিথ্যার এক গভীর জালে আটকে গেছে তা বুঝতে পারছে প্রাণেশা। এতটাও বোকা নয় সে। কাউন্টারে কল দিয়ে খাবার অর্ডার দিল। চুপ করে কিছু ভাবছিল সে। এমন সময় মোবাইলে একটা কল এলো। প্রাণেশার কপালে ভাঁজ পড়লো। মনে মনে বলল, এয়ারপোর্ট থেকে তো সিন চেঞ্জ করে দিয়েছে, এই নাম্বার তো কারো কাছে নেই, তাহলে কে কল করলো? কিছুটা সময় নিয়ে রিসিভ করতে কানে ভেসে এলো আদুরে লাইন। কেমন আছেন শ্রোতস্বিনী? কি বলছেন? আপনার কোনো এক শুভাকাঙ্ক্ষিনী। মানে? শুভাকাঙ্ক্ষিনী মানে বুঝেননি? আপনার ভালো চাই আমি। আমি ভালোই আছি, আপনাকে আমার ভালো চাইতে হবে না। আপনি কতটুকু ভালো আছেন আমি জানি। আপনি যাতে আগামীতেও ভালো থাকেন সেটাই আমি চাই, কিন্তু যার সাথে থাকছেন সে কতটুকু আপনাকে ভালো রাখবে তার সম্পর্কে আপনার কিছু জানার প্রয়োজন। প্রাণেশা অবাকের উপর অবাক হচ্ছে। পরিচয় না দিয়ে কি সব কথা বলে যাচ্ছে। প্রাণেশা রেগে বলল, সমস্যা কি আপনার? কি বলতে চান সরাসরি বলুন। শুধু এতটুকু বলবো, আমি যার সাথে সংসার করছেন তিনি কতটা বর্বর, নিষ্ঠুর। মানে? এখনো বুঝতে পারেননি? অবশ্য বুঝবেনই কিভাবে? ভালো মানুষের মুখোশ দিয়ে লাগিয়ে রেখেছে। ওই সুফিয়ান একজন। পুরো কথা শেষ হওয়ার আগেই কে যেন ফোনটা কেড়ে নিল। সামনে তাকাতেই দেখলো সুফিয়ান রক্ত চোখে তাকিয়ে আছে। প্রাণেশা প্রচন্ড ভয় পেয়ে গেল। সুফিয়ান ফোনটা সজোরে আশ্রে ফেলে পা দিয়ে পিষে গুঁড়ো গুঁড়ো করে দিল। প্রাণেশার গাল শক্তি দিয়ে চেপে ধরলো। খসখসে গলায় চিৎকার করে বলল, কোন সাহসে পরপুরুষের সাথে কথা বলছিলি? প্রাণেশা ভয়ে মুখ দিয়ে কথাই বের করতে পারতেছিল না। সুফিয়ান ঘাড় বাঁকিয়ে সেই প্রথম দিনের ন্যায় হেসে বলল, তুমি কি জানো প্রাণ, এর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে? প্রাণেশা চোখ ভরা বিস্ময় নিয়ে বলল, কে আপনি? আপনার আসল পরিচয় কি? সুফিয়ান সঙ্গে সঙ্গে প্রাণেশার গালে চর বসিয়ে দিল। প্রাণেশা হতভম্ব হয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ল। তার মস্তিষ্ক বোধহয় সুফিয়ানের আসল রূপটা মেনে নিতে পারল না। আপন মানুষের হঠাৎ বদলে যাওয়া আমরা কখনোই মেনে নিতে পারি না। আমরা ভরকাই চমকে যাই, হতবাক হই। আর তা যদি নিজের সবচেয়ে কাছের মানুষ, স্বামী নামক মানুষটি, তাহলে আঘাতের পরিমাণ হয় আরও দগদগে। ভেতরে ভেতরে আঘাতের চিহ্ন বাড়তে থাকে। একসময় গিয়ে সম্পর্কটাই হয়ে যায় ঠুনকো। সম্পর্কের পিলারগুলো যেন ধ্বংসে পড়ে। 3 ঘন্টা আগের ঘটনায় মানসিকভাবে থমকে গিয়েছিল প্রাণেশা। হতবিহ্বল হয়ে পড়েছিল সুফিয়ানের ভয়াবহ রূপে। সবেমাত্র ভালোবাসতে শুরু করেছিল সে, কিন্তু সুফিয়ানের ভয়ে কুঁকড়ে যাচ্ছে। সুফিয়ান ঘর থেকে তখনই বেরিয়ে গেল। 3 ঘন্টায় একটা বারের জন্যও আসেনি। অজ্ঞান হয়ে যাওয়া কিছু সময় পরে জ্ঞান ফিরে প্রাণেশার। থরথরে কেঁপে উঠল সে। আশেপাশে তাকিয়ে দেখলো ঘরের দরজা বন্ধ। মনে মনে ভাবলো পালিয়ে যাওয়ার কথা। দ্রুত উঠে দরজা খুলতে নিতেই দেখলো ঘরের দরজার বাইরে থেকে লাগানো। 2-1 বার হাত দিয়ে বাড়ি দিল। কেউ নেই বোঝাই যাচ্ছে। তাছাড়া এই সময়টায় সবাই সাগরে পাড়ে থাকে। বুঝে গেল সুফিয়ান তার যাওয়ার পথ বন্ধ করে গেছে। ভয়ে হতবুদ্ধি হয়ে প্রাণেশা ভয়ানক এক সিদ্ধান্ত নিল। চোখ মুছে জানালার সামনে দাঁড়িয়ে নিচে উঁকি দিল। এখান থেকে লাফিয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে সে। নিচের দিকে তাকিয়ে বলল, এখান থেকে লাফ দিলে বালুর উপরে পড়ব, খুব বেশি একটা ব্যথা পাবো বলে মনে হয় না। মনে মনে সাহস নিয়ে চোখ বন্ধ করে জানালার উপর দাঁড়িয়ে এক পা
বাহিরে দিতেই পেছন থেকে সুফিয়ান টেনে নিচে নামিয়ে ফেললো। প্রাণেশা চমকে উঠলো, সামনে তাকিয়ে দেখলো সুফিয়ান দাঁড়িয়ে আছে। হাতের মানুষটাই, কিন্তু চোখ মুখের ভাষা আলাদা। কয়েক ঘন্টা আগেই মুখে হিংস্রতা নিংড়ে পড়ছিল, অথচ এখন মুখটা ভীষণ অসহায়ের মতো, চোখে টলমল করছে। সুফিয়ান বুক ওঠানামা করছে, দেখে মনে হয় খুব ভয় পেয়ে আছে। প্রাণেশার হাত মুখ ভালো করে চেক করে প্রাণেশাকে বিছানায় বসালো। প্রাণেশা মনে মনে ভয় পাচ্ছে, কিছুক্ষণ আগে পাগলের মতন ব্যবহার করছিল, অথচ এখন কেমন শিশির মতন আচরণ। সুফিয়ান হাঁটু গেড়ে বসে প্রাণেশার কোলের উপর মাথা রাখলো, হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অজস্র চুমু খেলো। প্রাণেশা বুঝতে পারলো সুফিয়ান ফুবাচ্ছে। প্রাণেশার না চাইতেও মায়া হলো, হাতে কবজিতে ভেজা অনুভব হতেই এক হাত সরিয়ে সুফিয়ানের মাথায় রাখলো। সুফিয়ান প্রাণেশার কোল আরো শক্ত করে ধরে বলল, এমন আর কখনো করবে না প্রাণ। আমি তোমাকে পাওয়ার জন্য আমার সব হারিয়েছি, কিন্তু তুমি হারিয়ে গেলে আমি মারা যাবো প্রাণ। চলে যাওয়ার আগে আমার নিঃশ্বাস বন্ধ করে দিও, তোমাকে হারিয়ে বাঁচা সম্ভব নয়। প্রাণেশা এবার বুঝতে পারলো জানালার উপর দাঁড়িয়ে থাকা সুফিয়ান ভেবেছে সে আত্মহত্যা করতে চাইছিল, কিন্তু মুখে কিছুই বলল না, কারণ এটাই সুযোগ সত্যি জানার। মুখে গম্ভীরতা নিয়ে বলল, কিন্তু আপনার মতো একজন মানুষের সাথে একসাথে সংসার করা সম্ভব না। সুফিয়ান বোধহয় কয়েক বছর পর কাঁদল। সেই সময়ের কান্না কারণও ছিল তার আজও নেই। প্রাণেশার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ক্ষমা করে দাও প্রাণেশা, আমি ভীষণ রেগে গেছিলাম, আমি ভয় পেয়েছিলাম যদি সত্যি শুনে তুমি আমায় ছেড়ে চলে যাও। প্রাণেশা সন্দেহ গলায় বলল, এমন কি করেছেন আপনি যা শুনলে আমি আপনাকে ছেড়ে যাব? সুফিয়ান নিষ্পাপ হয়ে বসে রইল, দৃষ্টি নিচের দিকে অপরাধীর মতন। মুখ থমথমে প্রাণেশা চুপ করে থেকে বলল, আপনি যদি আমায় আর ধোঁয়াশায় রাখেন আমি ছেড়ে চলে যাব। আজই সব সত্যি বলবেন আপনি, আপনাকে আমার কসম। সুফিয়ান চমকে উঠল, হাত সরিয়ে বলল, ঠিক আছে, কিন্তু আপনি আজই সব সত্যি বলবেন। কসম করা গুনাহ প্রাণ, এসব আর বলবে না। সুফিয়ান লম্বা শ্বাস ফেলে বলল, বলবো প্রাণ, সব বলবো, তুমি নিজের কোনো ক্ষতি করবে না। সুফিয়ান আসার সময় খাবার নিয়ে এসেছিল, হাতের পাস্তার প্লেটটা নিয়ে এক চামচ নিয়ে প্রাণেশার মুখের সামনে নিয়ে বলল, আগে খাবারটা খাও, বিকেল হয়ে গেল, সকালেও কিছু খাওনি। কিন্তু সত্যিটা বলবো, আগে খাও তারপর। আচ্ছা। অর্ধেকটা খেতে প্রাণেশার মনে পড়লো সুফিয়ানের সকাল থেকে কিছুই খায়নি। সুফিয়ান চামচ আবার মুখের সামনে ধরলে প্রাণেশা বলল, আপনি খেয়েছেন? আমি পরে খেয়ে নিব। না না না, পেট ভরে গেছে, এটুকু আপনি খান। সুফিয়ান হাত নিতেই নামাতেই প্রাণেশা খেয়াল করলো বাম হাতে সাদা ব্যান্ডেজ করা, হালকা সোপ সোপ রক্ত। প্রাণেশা বলল, এটা কি করে হলো? সুফিয়ান নিজের মুখে অল্প পাস্তা পড়েছিল, হাতের কথা শুনে চিবোতে চিবোতে বলল, যে হাত তোমায় আঘাত করে সে হাতকে আমি কি করে অক্ষত থাকতে দেই প্রাণ? প্রাণেশা অবাক চোখে তাকিয়ে বলল, আপনি নিজেকে ইচ্ছে করে আঘাত করেছেন। সুফিয়ান হেসে উঠে গেল, প্লেট রেখে বলল, প্রাণেশার হাত ধরে সমুদ্রের পাড়ে নিয়ে গেল। প্রাণেশা সমুদ্র থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। সুফিয়ান গম্ভীর স্বরে বলল, প্রাণ, তোমার ওয়াটার ফোবিয়া কি জন্মের পর থেকেই? না, আমার জীবনের এক দুর্ঘটনায় এই ফোবিয়ার সৃষ্টি হয়। সেটা শুধু তোমার জীবনের দুর্ঘটনা ছিল না প্রাণ, আমার জীবনেরও একটা ঘটনা। সেটা না হলে হয়তো আমি তোমায় পেতামই না। প্রাণেশা হা করে থেকে বলল, মানে? দুর্ঘটনা ঠিক কিভাবে কোথায় হয়েছিল মনে আছে তোমার? প্রাণেশা বলতে শুরু করলো, আজ থেকে 4 বছর আগের ঘটনা। তখন আমার পরীক্ষার পর ছুটি চলছিল, বয়স সবে মাত্র 17 বছর হয়েছে। সব বান্ধবীরা ঠিক করলাম পিকনিকে যাব। সেখানে 3 দিনের নৌকা ভ্রমণে হঠাৎ নৌকা থেকে আমি পড়ে যাই। সাঁতার না জানাই আরও ভয় পেয়ে যাই। তারপর কে বা কারা আমায় উদ্ধার করেছে আমি জানি না। হুঁশ ফিরতেই নিজেকে হসপিটালের বেডে পাই। কিছুটা থেমে বলল, ব্যাস, এখানেই শেষ। সুফিয়ান পাড়ের কিনারায় বসে আছে, উত্তাল ঢেউর দিকে তাকিয়ে বলল, শেষ নয় প্রাণ, যেটা শুরু হয়েছিল এক রক্তাক্ত ইতিহাসের শুরু, গল্পের শুরু, এক ভয়ঙ্কর প্রেমের শুরু। তারপর প্রাণেশার দিকে পেছনে তাকিয়ে বলল, নীল সমুদ্রের কোলো করে এলো তুমি ভেসে, মুখখানা ঢেকেছিল তোমার এলো কেশে। ভালোবাসার গহীন গণে হারিয়েছি আমি আজ, খুঁজে ফিরি বনে বনে তোমার নামের সাজ। আকাশেতে তারার মেলা, অঢেল আলোর ঘর, আজও ওঠে বুকের মাঝে তুমি নামক ঝড়। প্রাণ, যদি শোনো আমি একজন খুনি, তাহলে কি তুমি আমায় ঘৃণা করবে? কথাটা ভীষণভাবে আকতি ভিতরা টলটলে শোনালো প্রাণেশার।
প্রাণেশা সুফিয়ানের ঠিক বাম পাশে হাঁটুতে মাথা দিয়ে নির্বিকার ভঙ্গিতে বসে নিল। খুনের কথা শুনে প্রাণেশার হয়তো এই মুহূর্তে আতঙ্কিত হয়ে চেঁচামেচি করে ওঠার কথা, অথচ সুফিয়ানের মায়া চোখের উপর তেমন কিছুই বলতেই পারল না। শরীরে অর্ধাংশ বোধ হয় কেঁপে উঠল, মাথা নাড়িয়ে বলল না। সুফিয়ান দুর্ভদ্রে হাসল। প্রাণেশার ভেতরের হাফসাপ টের পেল, নির্লিপ্ত নিয়ে মাথায় নিচে 2 হাত ভাঁজ করে বালির উপর শুয়ে পড়ল। প্রাণেশার তখন মনে হলো এটি সবচেয়ে সুন্দর চিত্র। রং তুলি হাতে থাকলে নিশ্চিত কাছে হাতেই একটা পেইন্ট করে ফেলা যেত। এই যে সারা রাত ধরে ঘটা করে প্রবল বৃষ্টি হলো, এখন এই ঠান্ডা বাতাসের মাঝে সূর্যের হালকা আলো কেমন একটা মোমবাতির সোনালি আবার মতন চিকচিক করছে। চিকচিকে সোনালি আবাটা নিজের রং দিয়ে সুফিয়ানকে সাজিয়ে দিতে চাচ্ছে। যদি এমন একটা থমথমে পরিবেশ না হতো তবে এই মুহূর্তে আমি রোমান্টিক বনে যেতাম। পর মুহূর্তেই ভাবলো, ধুর, যত সব উদ্ভট চিন্তা। সুফিয়ান সোনালি আকাশটার দিকে তাকিয়ে ভাবলো আজ সব সত্যি উন্মুক্ত করে দেবে। তারপর যা হওয়ার হোক, প্রাণেশা যেমন রিয়েক্ট করুক, কিন্তু সেরে যেতে দেবে না। প্রাণেশার দিকে তাকিয়ে বলল, প্রাণ, রিয়ান তোমাকে কখনো ভালোবাসেনি। প্রাণেশা বিস্মিত ভঙ্গিতে বলল, কি বলছেন এসব? আমি মিথ্যা বলি না প্রাণ। আর একটা কথা কি জানো, তুমি রিয়ানকে ভালোবাসোনি। প্রাণেশা এক মুহূর্তের জন্য থামলো, চমকে উঠল, অস্বীকার করে বলল, আপনি কি করে জানবেন? আমি সত্যি ভালোবাসতাম। হ্যাঁ হ্যাঁ, তুমি খুব বোকা প্রাণ। এখন শোনো, তুমি যা এতদিন জানতে বা দেখতে সেসব তোমায় দেখানো হয়েছে। এক কথায় তোমার সাথে মাইন্ড কন্ট্রোল করা হয়েছে। মানে হলো তোমার জীবনের প্রথম পুরুষ আমিই ছিলাম, আর শেষ পুরুষও আমিই থাকবো। প্রাণেশা কথার আনাগোড়া কিছুই বুঝতে পারলো না। সুফিয়ানের কাছে হামাগুড়ির মতন 2 হাত এগিয়ে এলো। সুফিয়ান আর চোখে একবার দেখে নিল প্রাণেশাকে। সুফিয়ান নিজের একটা হাত সামনে বাড়িয়ে দিল। প্রাণেশা সেই বাহুতে নির্দ্বিধায় মাথা এলিয়ে শুয়ে পড়ল। মাথার উপরে রং বেরঙের 2-1টা বিদেশি পাখি উড়ে বেড়াচ্ছে। সূর্যের মতিগতি বোঝা বড় দায়। এই আলো ছড়িয়ে রাজার মতো আকাশকে দখল করেছে, তো আরেকবার মেঘের বেলায় মুখ লোকাচ্ছে। সুফিয়ান প্রাণেশার গায়ের ওপর ওড়না দিয়ে হাতে পেঁচিয়ে অযথায় নাড়াচাড়া করতে থাকলো। প্রাণেশার উৎসুক দৃষ্টির দিকে তাক করে মনে করল সেই সময়ের কথা। এবারের প্রথম বিজয়ের স্থান দখল করেছে সুফিয়ান তেহজিব। হাস্যোজ্জ্বল মুখভঙ্গিতে স্টুডেন্টের মাঝে থেকে গিটার কাঁধে স্টেজে উঠে এলো সুফিয়ান। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতা প্রতিবারের মতোই এবারও প্রথম স্থান দখল করে নিল সে। ট্রফি হাতে নেমে আসতেই বন্ধুরা প্রশংসায় পঞ্চমুখ। বন্ধুদের চোখের মণি সুফিয়ান, বাহ্যিক ব্যবহার, কথাবার্তায় মুখভর্তি হাসি, সকলের সম্মান, এসব গুণ সবার চোখে তাকে উঁচু করেছে বহু গুণে। বন্ধুদের মাঝে 2 জনকে অনবরত খুঁজে বের করার চেষ্টা করছে সুফিয়ান। পাশে দাঁড়িয়ে থাকা ফায়েজ সুফিয়ানের চিন্তিত মুখভঙ্গি দেখে বলল, কি মাম্মা, প্রত্যেকবারের মতো এইবারও সক্কা হাঁকাইলা, এখন কারে খুঁজো? সুফিয়ান হেসে বলল, ইবানান আর রেয়ান। ইবানান মনে হয় কিছুক্ষণের মাঝে আইব। এবারে ওর পেন্টিং এ সবার নজর পড়েছে। স্টেজের দিকে তাকিয়ে বলল, আরে ওই যে দেখ। সুফিয়ান তাকাতেই দেখলো গ্রিনফুল হাতা শার্টের হাতা গুটিয়ে ক্লাসিক্যাল ড্রেস আপে নেমে আসছে তার চাচাতো ভাই ইভানান। ছোটবেলা থেকে 2 জনের গম্ভীর বন্ধুত্ব, একজন আরেকজনের প্রাণ। 2 জনের মধ্যে যদি কম্পিটিশন করা হয় তাহলে বিচারক হিমশিম খেয়ে যাবে। সুফিয়ানের যেমন খাড়া নাক, গভীর কালো ঘোর লাগানো চোখ, পেটানো জিম করা বডি, গলায় মধুর সুর, ঠিক তেমনই ইভানানও কোনো অংশে কম নয়। তার আছে নীল সাগরের মতন 2টি নয়ন, খাড়া কাটা চুল, ঠোঁটের উপরের খোঁজে একটা তিল, সঙ্গে জাদুকরি হাতের আর্ট। কারোর সাথে যেন কারো তুলনা করা মুশকিল। শুধু একটা দিকে ইভানান খারাপ, তা হলো চরিত্র দোষ। সুফিয়ান যেমন কোনো মেয়ের দিকে চোখ তুলে ঠিক মতো দেখে না, সেখানে ইভানান 10-15 বার রুম ডেট করেছে। সুফিয়ানের দিকে এগিয়ে এসে ইভানান শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাই কেমন আছিস? এমনভাবে বলছিস যেন কয় যুগ পর দেখা হলো। 2 দিন আগেই তো বড় মার সঙ্গে দেখা করে এলাম। তা ঠিক আছে, কিন্তু তোকে 2 দিন না দেখলে সব পানসে লাগে রে বেটা। কি ব্যাপার বলতো, তোরা 2 দিন আলাদা থাকতে পারোস না? এই তোদের 2 জনের আবার সমস্যা নেই তো? সুফিয়ান আর ইভানান ইচ্ছে মতন কিল ঘুষি মারলো ফায়েজের পিঠে। তারপর 3 জন একসাথে হেসে উঠলো। তাদের ফ্রেন্ড সার্কেল অনেক বড় হলেও 3 জন সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, কারণ বন্ধুত্বের শুরুটা স্কুল জীবনের। 3 জন যখন হাসি ঠাট্টায় মত্ত, তখন হঠাৎ করে একটা ছেলে এসে সামনে দাঁড়ালো, হাতে H.G. ওয়েলসের ইনসিভিবল ম্যান বইটি। ঢোলা একটা প্যান্ট, চিকন কোমরের থেকে খুলবে ভাব,
চোখে মোটা ফ্রেমের চশমা, ভোতা নাক, গোলগাল মুখের সামনে থেকে বই সরাতেই সুফিয়ান আর ইভানার দিকে তাকিয়ে বোকা হেসে বলল, কনগ্রাচুলেশন সুফি ভাই, ইভ ভাই। সুফিয়ান হেসে ছেলেটার মাথার চুলগুলো এলোমেলো করে দিল। ভাইয়াটা তার বড্ড সহজ সরল, প্যাচগোছ বোঝে না। কেউ তার ওপর জোরাজোরি করলেও বুঝি রাগ করবে না, চুপচাপ মেনে নেবে। সারাদিন বই হাতে ঘুরে বেড়ায়। বইটা হাত থেকে নিয়ে ইভানান বলল, তুই কি রে রিয়ান, এই সারাদিন শুধু বই হাতে ঘুরে বেড়াস? এমন করলে চলবে? একটু কথাবার্তাও বল। রেয়ান তার স্বভাবসুলভ ভঙ্গিতে হাসলো। সুফিয়ান আর ইভানানের সম্পূর্ণ বিপরীতে রেয়ান। চেহারা একেবারে খারাপ না হলেও সুন্দর বলাই যাবে না। ছোটবেলা থেকে সহজ সরল বোকাশোকা, যে যা বোঝায় তাই বোঝে, কিন্তু খুব বেশি একটা কথাই বলে না। একা একা থাকে, বই পড়ে। স্মার্টনেসের ধারের কাছেও নেই। পেছন থেকে জয় এলো আড্ডায় সামিল হতে। জয় খুবই ঠোঁটকাটা স্বভাবের। কোনো পরিস্থিতিতে কি কথা বলতে হয় তা বোঝে না, তেরামি করে, কারো পিঠ পিছে কিছু বলে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড। রেয়ানের হাতে সবসময়কার মতো বই দেখে তাচ্ছিল্য হাসলো। গায়ের ঢোলা টি শার্ট একবার ফাজলামো করে টেনে নিয়ে রেয়ানের কাঁধে হাত রেখে তির্যক ব্যঙ্গ করে বলল, রেয়ান, কিছু মনে করিস না, বড় ভাই হিসেবে বলি শোন। এই যে এমনিতে মুখের গঠন বেশি ভালো না, তার উপর আবার এমন মেয়েদের মতন এই চশমা ডোলা জামা কাপড় পরিস, এমন হলে তো বউ পাবি না। আমরা সবাই বিয়ে করবো, কিন্তু তোকে বিয়ে দেওয়া লাগবে। বলেই অট্টহাসিতে ফেটে বলল। প্রথমের কথাগুলোতে তেমন কিছু না বললেও পরের কথা ঠিক বুঝতে পারলো না রেয়ান। বোকার মতো করে জিজ্ঞাসা করলো, আমাকে বিয়ে দিতে হবে মানে? জয় আবারও হাসলো। রেয়ানের মাথায় চাটি মেরে বলল, কাদারে, এর মানে হচ্ছে আমরা বিয়ে করে বউ ঘরে আনবো, আর তোকে ঘর জামাই করে বউয়ের বাড়ি পাঠাতে হবে। সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেলেও সুফিয়ান কড়া কণ্ঠে বলল, জয়, আমি বলছি না এভাবে রেউর সাথে কথা বলবে না। সবার নিজের একটা আলাদা ব্যক্তিত্ব থাকে। রেউ যদি এভাবে কমফোর্ট ফিল করে তাহলে আমাদের এত সমস্যা কোথায়? সুফিয়ান থাকতে চাইলেও সবাই টেনে নিয়ে গেল ক্যান্টিনে। রেয়ান সবসময় এমন তুচ্ছ-তাচ্ছিল্যের সঙ্গে অভ্যস্ত, কিন্তু আজকের অপমানের ভেতরটা তেতো হয়ে উঠল। সব কিছু চুপ করে শোয়ে নিয়ে লাইব্রেরিতে যেতে নিলে দুইজনে ফিসফিস কানে এলো, দেখছোস কেমনে বোকা পাইয়া মদন বানায় রাখে ওরে। অপর পক্ষ থেকে একটা মেয়েলি ধ্বনি বলল, তার বলতে আহারে বেচারা, সুফিয়ান আর ইভানান দুইজন তরতর বেগে উপরে উঠছে আর ওকে বোকা পেয়ে অবিচার করে যাচ্ছে। রেয়ান কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। ভেতরের একদিনকার আত্মবিশ্বাস নড়ে চড়ে গেল। চোখে বাঁধ হয়ে পানি জমছে। না, সবাই ঠিক বলে তার স্বভাবের মেলিপনা আছে, তাই বোধ হয় কেউ জানে 2 পয়সার মূল্য দেয় না। দেখার সময় শুধু একজন ভিলেনকে দোষারোপ করি, তাকে গালমন্দ করি, কিন্তু একবারও চিন্তা করি না সেই মানুষটার ভিলেন হওয়ার পেছনে থাকতে পারে এক বিস্তৃত ঘটনা, থাকতে পারে এক কষ্টদায়ক অতীত। শুধু প্রেম জীবনে প্রত্যাখ্যান পেয়ে যে কেউ ভেঙে গড়িয়ে যাবে তা কিন্তু নয়। আশেপাশের মানুষের একটু মন্তব্যই যথেষ্ট একজনকে ডিপ্রেশনে ঠেলে দিতে। মানুষ যদি তার মুখের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারত তাহলে কারো নিজের জীবনের প্রতি এত অনীহা জাগত না। সে সময়টা ছিল খুব প্রাণবন্ত, জীবন্ত। আমরা সবাই মিলে ট্যুর যাওয়ার প্ল্যান করলাম। ফয়েজ বলল সিঙ্গাপুরের কথা, জয় বলল লন্ডন, কিন্তু আমি আর ইভানান ঠিক করলাম দেশের ভেতরে কোথাও ঘোরার। ফয়েজ বলল নানা বাড়িটা খুব সুন্দর, সেখানে পুরনো জমিদার বাড়ি আছে, একটা লেক, একটা পার্ক, আর জিনবাড়ি নামের একটা প্রাসাদ, বড় একটা বাড়ি আছে কটিলপাড়া। যাওয়ার জন্য সবার ভেতরে ভেতরে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। রেয়ানকে সবসময়ের মতোই আমার সঙ্গে যেতে বললে রেয়ান স্বাভাবিকভাবে বলল, তোমরা যাও, সামনে আমার পরীক্ষা। কিছুতেই রাজি হলো না রেয়ান। আমরা সবাই ব্যাকপ্যাক করে রওনা হলাম কটিলপাড়া। রাস্তার মোড়ে মোড়ে ফুলের শাড়ি। এরকম গ্রাম আমি শুধুমাত্র কল্পনাতেই দেখেছি, কিন্তু বাস্তবে প্রথম। আমি তখনও জানতাম না এই সুন্দর গ্রামে এসে আমি দেখা পাবো আমার প্রাণ ভমরার। ওখানে বেশ যত্ন করে রাখা হলো আমাদের। যেদিন আমরা ফিরে আসবো সেদিন জয় বলল, শুনেছি এমন নাকি একটা বড় নদী আছে, চল ঘুরে আসি। না, দেরি হয়ে যাবে, দরকার নেই। ইভানান শেষমেশ আমাকে রাজি করিয়ে নিয়ে গেল। আমরা সবাই সৌন্দর্য দেখতে ব্যস্ত। বৃষ্টি নামলো সেদিন। আমরা ঠিক করলাম আজ যাব না। এত সুন্দর পরিবেশ পেলে আমারও যেতে মন চাইছিল না। চিত্রকররা বৃষ্টি দেখলে নাকি নিজেকে কখনোই আটকে রাখতে পারে না, এটা ইভানানের মতামত। ও পাশের একটা টিনের ঘরে নদীর পাড়ে বৃষ্টি দেখতে দেখতে কবিতা টাইপের কিছু একটা লিখছিল কলম দিয়ে, আর আমি বৃষ্টির মধ্যে সবার অনুরোধে গলা উঠিয়ে গান ধরলাম গিটার দিয়ে। আমি ছিলাম আমার গানে, আর ইভানান ছিল তার কলম নিয়ে লেখার কার্যে। জয় হঠাৎ করে চিৎকার করে সবার দৃষ্টি আকর্ষণ করে নিল। সুফিয়ানের ধ্যান ভাঙলো। চোখ সরিয়ে সেদিকে তাকাতেই দেখলো একটা মেয়ে ভেসে উঠেছে কিনারায়।
কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সুফিয়ান। হক ডাকে ইভানানো কলম হাতে নিয়ে দৌড়ে এলো। সুফিয়ান কাঁধের গিটার রেখে কোনো কিছুই না ভেবেই পাড়ে নেমে গেল। সুফিয়ান হাত গুটিয়ে 4 ধাপ সিঁড়ি নেমে পাজাগল করে উঠিয়ে নিল। সুফিয়ান তখনও কিছু ভালো করে খেয়াল করেনি। উঠিয়ে কোলের উপর নিয়েই সিঁড়ির উপর বসে পড়ল। চুলে মুখ ঢেকে আসে, কোমর পর্যন্ত চুলগুলো হাত দিয়ে সরিয়ে মুখ দৃশ্যমান হতে সুফিয়ান থমকে গিয়েছিল। নিঃশ্বাসের গতি বেড়ে গিয়েছিল। পেটে কেমন মোচড় দেওয়ার ন্যায় ব্যথা করে উঠল। ভেজা ঠান্ডা মুখটা দেখে সুফিয়ানের ভেতরটা এক পশলা বৃষ্টির মতন এসে ভিজিয়ে দিল। অজান্তেই গাল ছুঁয়ে বলল, এলোকসি ভ্রমর। সবার আড়ালে একই সঙ্গে চোখ পড়েছিল আরও একজনের, সে ইভানান। তার নজর পড়ল সেই মেয়েটির গলার নিচের বিউটি বনে, ঠান্ডায় থুবু থুবু হয়ে যাওয়া লাল টকটকে ঠোঁট আর মস্টন ফর্সা পাটায়। এই পর্যন্ত সব মেয়েকে সে শুধু একদিনের জন্যই ব্যবহার করেছে। আজ প্রথম মনে হলো এই মেয়েটাকে তার একদিনের জন্য নয়, সারা জীবনের সঙ্গী বানাতে হবে। দুজনই পুরুষ। একজন চিন্তা করলো পবিত্রতা নিয়ে, আর একজন সুন্দর যৌবনা শরীরে মগ্ন হয়ে। একটি অজানা মেয়ে দুইজনের বুকের ভেতর জায়গা করে নিল, একজনের প্রাণ ভোমরা হয়ে তো আর একজনের ছোতম্বিনী হয়ে। জয় তার স্বাভাবিক স্বভাব মতন বলল, মরে গেল নাকি? সুফিয়ান সাথে সাথে হুক্কার দিয়ে বলল, জাস্ট শ্যাট আপ। সবসময় এক্সট্রা অর্ডিনারি ভাবতে কে বলে তোকে? ইভানানো রক্তচক্ষু নিয়ে তাকালো। জয় বুঝতে পারলো কথাটা বলা এই মুহূর্তে ঠিক হয়নি। সুফিয়ান নিজের গেঞ্জির উপরে টি শার্টটা খুলে মেয়েটার বাহুতে জড়িয়ে দিল। শ্বাস পরক করতেই বুঝতে পারলো শুধু অজ্ঞান হয়েছে। গলার কাছে পড়ে থাকা ব্যাগ, একটা আইডি কার্ড দেখলো, কলেজের একটা কার্ড, নাম প্রানেশা ইয়াসরার, বয়স 17, ঠিকানা সহ বোঝাই যাচ্ছে বয়স কম হবে, 17-18। ফয়েজ বলল, যাক বাবা, এবার অন্তত সমস্যা হবে না। চল পাশের হসপিটালে ভর্তি করিয়ে দিই। প্যারেন্টস নাম্বার তো আছেই কার্ডে। সুফিয়ান যত্নশীল হাতে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কাদো মাটি হয়ে গেছে রাস্তায়। সুফিয়ান সবাইকে উঠতে বলে নিজেও উঠে পড়ল। সুফিয়ানের পাশে উঠে বসলো ইভানান, জয়, ফায়েজ আর ইকরাম সামনের সিটে। সুফিয়ান নিষ্পলক তাকিয়ে রইল মেয়েটির দিকে, মনে মনে আওড়ালো, আল্লাহ খুব যত্ন করে বানিয়েছে তোমায়। কিছুক্ষণের মধ্যেই হসপিটালে এসে পড়ল। তেমন কিছু হয়নি বলে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে ক্যাবিনে শিফট করে দিল। দুর্বল শরীরে প্রাণেশার জ্ঞান ফিরল না। সুফিয়ান ক্যাবিনে সারা রাত বসে রইল। ইভানান রইল ঠিকভাবে, তবে এমনভাবে যে কেউ বুঝতেই পারল না। সুফিয়ান যেমন খোলামেলা স্বভাবের, তেমনই ইভানান সব কাজে একটা গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করে। ভোরের দিকে যখন সবাই চলে যাওয়ার তাগিদ দিল, সুফিয়ান না করে দিল। কিন্তু মিসেস অদিতির শরীর খারাপ শুনে মন খারাপ হয়ে গেল। নিজের মাকে খুব ভালোবাসে সুফিয়ান, যেতে ইচ্ছে না করলেও মায়ের টানে যেতেই হবে ভেবে কার্ডের নাম্বারটা সেভ করে নিল। বেডে অজ্ঞান হয়ে শুয়ে থাকা প্রাণেশার হাতটা মুঠোয় নিয়ে ঠোঁট ছুঁয়ে মায়া কণ্ঠে বলল, আমার প্রাণেশ্বরী, এই একদিনে যে গভীর মায়ায় আমায় জড়ালে, এই মায়া কাটাতে আমার আরো সহস্র শতাব্দীর প্রয়োজন। তুমি কি কখনো অঙ্গার দেখেছো? অঙ্গার মানে বোঝো, সিগারেট যেমন সোয়া দিয়ে বুকের ভেতরটা জ্বালিয়ে দিতে দিতে অঙ্গারের মতো কালো করে দেয়, কিন্তু তারপরও মানুষ সেই নেশায় মগ্ধ হয়ে গভীরভাবে জড়িয়ে পড়ে। ঠিক তেমনই আমিও জড়িয়ে পড়েছি তোমার নেশায়। আমি অঙ্গার, আর তুমি এই অঙ্গারের নেশা। সুফিয়ান বের হতেই পাশে থাকা ইভানান সেদিকে তাকিয়ে মৃদু হেসে বলল, শুরুটা না হয় তুই করলি, শেষটুকু বরং নিয়তি বোঝাপড়া করুক। প্রাণ নেশা আমাদের নেশা, তা ঠিক, কিন্তু তার অঙ্গার কে হবে, তার রহস্য থাকুক। কোকিলপুর গ্রামের থেকে সুফিয়ান ফিরেছে আজ 1 মাস। এই 1 মাসে সুফিয়ান প্রতিটি নিঃশ্বাসের নেওয়ার সময় প্রাণেশাকে মনে করেছে, গভীরভাবে উপলব্ধি করেছে ওই অচেনা মেয়েটাকে সারা শান্তি মতো নিঃশ্বাসও নেওয়া সম্ভব না। মেয়েটার ওই ভেজা ঠান্ডা পবিত্র মুখটা প্রতি রাতে সুফিয়ান স্বপ্ন দেখে। তখন শরীরে শীতল একটা স্রোত বয়ে যায়, স্বপ্ন সাজায় নতুন জীবনের, যেখানে ছোট্ট একটা ঘর থাকবে, বৃষ্টির দিনে ঝমঝমিয়ে বৃষ্টি আওয়াজ শোনা যাবে, পাশে একটা পুকুর থাকবে, সব মিলিয়ে সিমসাম সংসার, কিন্তু সুখ কানায় কানায় পরিপূর্ণ হবে। কি সুন্দর না হবে এই সেই মুহূর্তগুলো। সুফিয়ান বসে আছে নিজেদের বারান্দার দোলনায়, হাতের কফির কাপ। সময় এখন বিকাল 5টা। এই সময়টা একা একাই কাটায়। বিকেলের মৃদুমন্দ হাওয়ায় নিজের পকেট থেকে মোবাইলটা হাতে নিল। তনিম কল করেছে, এখানকার ছোট ভাই। একে কয়েকদিন আগে প্রাণেশার খোঁজ নিতে পাঠিয়েছিল, হয়তো কোনো খোঁজ পেয়েছে ভাবতেই এক চিলতে হাসি নিয়ে ফোন রিসিভ করলো। বল তনিম, কি খবর পেলি? ভাই, এমন কাঁদো কাঁদো স্বরে সুফিয়ান অবাক হলো। পর মুহূর্তেই বলল, কি হয়েছে?
ভাই এ আপনি আমাকে কার কাছে পাঠালেন? এ তো মেয়ে না ভাই। হট ননসেন্স। না না, মানে এ হলো বোম্বাই মরিচ। কি করেছে তোমায়? তনিম কাতর গলায় বলল। ভাই ভাবি কলেজ থেকে ফিরেছিল, আমি কলেজের ফলো করে বাসায় অ্যাড্রেস বের করে পিছু নিলাম। ভাবি মনে হয় সন্দেহ করলো, 2-1 বার পিছনে ফিরেছিল। আমি অনেক লুকিয়ে চুপিসারে যাচ্ছিলাম, কিন্তু কি? মাঝপথে ভাবি রাস্তায় দৌড়ে এসে আমাকে ধরে মেয়ে ধরা বলে জনগণের কাছে ওদম কেলানি খাইয়েছেন। সুফিয়ান মনোভাব সহকারে সব কথা শুনছিল। শেষের কথা শুনে সুফিয়ান হেসে ফেলল। তনিম তখনও হ্যাঁ হতাশ করেছে, হাসিটা চেপে বলল, তোমাকে কে বলেছিল একা যেতে ডাফার? হাসতে হাসতে মাথায় একটা বুদ্ধি এলো সুফিয়ানের। কয়েকদিন আগে সেভ করেছে সুফিয়ান। কল দিতে ঝলঝল করে উঠল নেশা। চতুর্থবারের সময় কলটা রিসিভ হলো। অপর পাশ থেকে প্রাণেশা বলল, কে বলছেন? সুফিয়ান লম্বা শ্বাস ফেলে বলল, সুমি বলছেন। প্রাণেশা শুয়ে শুয়ে একটা বই পড়ছিল, গায়ে একটা লেডিস শার্ট আর প্লাজো। ভুরুকুসকে বলল, জি না, আপনি বোধহয় রং নাম্বারে কল দিয়েছেন। আমি সুমি নই। কিন্তু আমাকে তো বলা হয়েছে এটাই সুমির নাম্বার। ওহো, বললাম তো আমি সুমি নই। ও আচ্ছা, তাহলে এই গুন্ডি মেয়েটার নাম প্রাণেশা? প্রাণেশার পিলে চমকালো। গুন্ডি মেয়ে মানে? লোকটা কি বোঝাতে চাইছে? ও আজ কলেজ থেকে ফেরার সময় একটা লোককে ইচ্ছা মতো মার নিজেও দিয়েছে, সঙ্গে জনগণ দিয়েও খাইয়েছে। যদিও প্রাণেশা এখনো শিওর না যে লোকটা আসলে কে ছিল। সন্দেহবশত কাজটা করে তবে ফেসে যেতে হবে। কলেজ থেকে ফেরার সময় মাথা এমনিতেই গরম ছিল, তারপর নিজের সব রাগ মিটিয়ে লোকটার উপর, তারপর বাসায় এসে নিজেই আফসোস করলো। কিন্তু এখন আফসোস করে কি হবে? শুনছেন মিস? প্রাণেশা তোতলানো গলায় বলল, জি জি শুনছি। তো আপনি কি জানেন আপনি কার গায়ে হাত তুলেছেন? প্রাণেশা আর কেঁদে ফেলার মতন অবস্থা হলো। কার উপর? এলাকার নেতার ছেলের উপর। প্রাণেশা মনে মনে শুয়ে শুকিয়ে যাচ্ছে। নাটক সিনেমায় দেখেছে সে, নেতারা মেয়েদের উঠিয়ে নিয়ে যায়, অনেক সময় মেয়েদের টুকরো টুকরো করে রাস্তায় ফেলে রাখে। প্রাণেশার চোখ লাল হয়ে গেছে, টুপ টুপ করে জল পড়ছে। এখন কি তাহলে সে আমায় মেরে ফেলবে? সুফিয়ান মনে মনে ভীষণ হাসছে। এভাবে কে বিশ্বাস করে? তারপরও গরু গম্ভীর কণ্ঠে বলল, হতে পারে। প্রাণেশা আওয়াজ করে কেঁদেই উঠল। সুফিয়ান প্রথম কথোপকথনেই বুঝতে পারলো প্রাণেশা মেয়েটা সহজ সরল বোকা শোকা ভীতু। কিন্তু এভাবে কাঁদছে দেখে সুফিয়ানের নিজেরই কষ্ট লাগলো। হড়বড় করে বলল, আরে মেয়ে কাঁদছো কেন? তোমাকে বাঁচাতে তো আমি কল করলাম। আপনি সত্যি বাঁচাবেন আমায়? হ্যাঁ বোকা মেয়ে। কিভাবে? শোনো, তুমি যাকে মার দিয়েছো সে আমার পরম বন্ধু, আমি হলাম তার বেস্ট ফ্রেন্ড। তুমি যদি আমার কথা মতো চলো তাহলে আমি তোমার সাহায্য করতেই পারি। প্রাণেশার আশার প্রদীপ খুঁজে পেল, খড়কুটোর মতন আঁকড়ে ধরার চেষ্টা করে বলল, সত্যি? হ্যাঁ একদম সত্যি। আমাকে কি করতে হবে? আমার সঙ্গে কথা বলতে হবে, যা বলবো সেটা মানতে হবে, বন্ধু হতে হবে, তাহলেই আমাকে আপনার বন্ধু আর কিছুই বলবে না। একদম না, আমি না বললে কখনোই করবেন না। প্রাণেশা খুশিতে ডগবগ করে উঠল। 17 বছরের আদরের দোলালি এতটুকু বুঝতে পারলো না যে তাকে বোকা বানানো হচ্ছে। খুশি খুশি সবটা মেনে ফোন রেখে দিল সে। সুফিয়ান ফোনের দিকে তাকিয়ে বলল, আমার বোকা প্রাণেশ্বরী। প্রাণেশার মা মিসেস আড়া খাবার বাড়তে বাড়তে প্রশ্ন করলো প্রাণেশাকে। প্রাণেশা তখন মগ্ন তার মনের মানুষের চিন্তায়। আর 6 মাস যাবৎ সেই অচেনা লোকটার সাথে কথা বলছে সে। কিছুক্ষণ আগেই ফোন দিয়ে পাগলামো কথাবার্তা বলে প্রাণেশাকে হাসালো। প্রাণেশার এখন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, যেন এই বয়সটাই হলো ফ্যান্টাসির, যা দেখেই সবই রঙিন। একটু কিছুতেই অনেক বড় স্বপ্ন সাজিয়ে ফেলে এরা। প্রাণেশাও ব্যতিক্রম নয়। এই মুগ্ধ করা কণ্ঠ শুনলে প্রাণেশার মন ফুরফুরে হয়ে আসে। খাওয়ার টেবিলে বসে ভাত নাড়তে নাড়তে ঠিক করে হেসে উঠতে মিসেস আরা ভুরু কুঁচকে বললেন কথাটি। প্রাণেশা স্বাভাবিক মুখ করে বলল, কিছু না মম। গভীর প্রেম মনে হচ্ছে। ইভানের কথায় কিঞ্চিত হাসলো সুফিয়ান। লাইব্রেরিতে বসে কিছু নোট তৈরি করছিল, সামনে পরীক্ষা, তাই কিছু সময় হলেও পড়তে হবে। কিন্তু মনটা প্রাণেশার কাছেই পড়ে আছে। মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে পড়ছিল, তাই ইভানান টিটকারি স্বরে কথাটা বলল। সুফিয়ান সরল স্বীকারোক্তি দিয়ে বলল, প্রেম নয়, নেশা, গভীর নেশায় পড়ে গেছি। এবার পরীক্ষাটা হোক, তারপর আমার গানকে পেশা হিসেবে বেছে নিয়ে প্রতিষ্ঠিত হব, আমার প্রাণকেও আমার কাছে নিয়ে আসব। কথাগুলো বলার সময় চোখ মুখে উজ্জ্বল আভা ফুটে উঠছিল সুফিয়ানের। ইভানান সেই আভায় নিজের নীল চোখদ্বয় নিক্ষেপ করে তাকিয়ে রইল। সেই দৃষ্টি সুফিয়ান বুঝতে পারল না। ইভানান গম্ভীর গলায় বলল, ছোট ছোট তো ব্যবসা আছে, এত নামি দামি ব্যবসা থাকতে
তুই কিনা গানকে পেশা হিসাবে নিবি? সুফিয়ানের হাস্যোজ্জ্বল মুখ শক্ত হয়ে এলো, খসখসে গলায় বলল, ওই লোকের ব্যবসায় বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। তার ব্যবসা নিয়ে সে যা ইচ্ছাই করুক। আমার রেও ভালো পড়াশোনা করছে, তাই ও নিজে কাজ করে খাবে, আর আমিও আমার ক্যারিয়ার নিজ হাতে গড়ব। তার নাম আমার সামনে নিবে না। আই জাস্ট হেট হিম। সে তো বাবা হয় সুপি, একটা ভুল না হয়। সুফিয়ান উঠে দাঁড়িয়ে চেয়ারে লাথি মেরে রাগে ফুঁসতে লাগলো, মুখ লাল হয়ে গেছে। হিংস্র রূপে বলল, না, কোনো যোগ্যতা নেই ওই লোকের আমার বাবা হওয়ার। আমার সহজ সরল মাকে ঠকিয়েছে সে। সুখেই তো ছিলাম আমরা, টাকা না হয় একটু কমিয়েছিল, তাতে কি? সুখের কমতি তো ছিল না, কত সুখী ছিলাম আমরা। ছোট 2 রুমের একটা ঘর ছিল, একটা টিভি ছিল। আমি বাবার কোলে বসতাম আর রেও মায়ের কোলে। বাবা মার পেটে খাবার না পেলে পেটেই ভরতো না। মা সবসময় হাসি খুশি থাকতো, বাবা মায়ের খুনসুটির ঝগড়া ভালোবাসতো দেখতাম। সবই তো ঠিক, কিন্তু কেন ওই লোকটা আমার মাকে ঠকিয়ে বসের মেয়েকে বিয়ে করলো, তাও কিনা টাকা পয়সার জন্য? সেদিন লোকটা ওই মহিলাকে বিয়ে করে অন্য বাড়ি চলে গেল। সেদিন মা জ্বরে পুড়ে যাচ্ছিল। রেউর 5 আর আমার 7 বছর। লোকটা একবারও ভাবেনি আমার সহজ সরল মায়ের কি হবে। প্রতি মাসে টাকা পাঠিয়ে দিত। মা আমাদের মুখের দিকে তাকিয়ে সব অন্যায় মুখ বুজে সয়ে গেল। রেউ চুপচাপ হয়ে গেল, শান্ত স্থির। আর আমি সারাদিন বাইরে থাকা শুরু করলাম। ঘরে গেলেই মায়ের বিষণ্ণ মুখটা দেখে ভেতরটা খান খান হয়ে যেত। 4 বছর আগে যেই দ্বিতীয় বউ মারা গেল, আবার ইনিয়ে বিনিয়ে আমার মায়ের কাছে মাপ চেয়ে আমার সঙ্গে থাকতে এলো। টাকা পয়সা তো তখন সব ওই লোকটারই, কারণ দ্বিতীয় ঘরে কোনো সন্তান হয়নি। মহিলাটি সন্তান জন্ম দিতে অক্ষম হওয়ার জন্যই এত বড় লোকের মেয়ে হয়ে সাধারণ কর্মচারীকে বিয়ে করলো। মায়ের থেকে দূরে যেতে পারি না বলেই তো এখনো ওই বাড়িতেই পড়ে আসি। না হলে লোকটার মুখ দেখতেও আমার জাস্ট ঘেন্না হয়। বলতে বলতে সুফিয়ানের চোখে পানি এসে গেল প্রায়। লম্বা শ্বাস ফেলে ব্যাগটা কাঁধে তুলে শান্ত ভেজা গলায় বলল,